এই বাড়ির খাবার খেয়েই ওর ফুড পয়জনিং হয়েছিল। তুমি বলো, এরপরেও আমার চিন্তা হওয়াটা কি স্বাভাবিক নয়? মঞ্জুষা, তুমিই বলো। ও, তাহলে আপনি কি বলতে চান যে আমরা বাড়ির লোকেরা সোহাগের ক্ষতি চাই? আপনারা তো সন্দেহবাতিক মন কেন? হ্যাঁ মঞ্জু, মিতুলের সাথে কিভাবে কথা বলছিস? বাবা, আমি দিদি হওয়ার দায়িত্ব পালন করছি। আমি দিদি যখন হয়েছি তাহলে ভাইয়ের বউকে তো সেবা করতে হবে, আর ওর ভুল হলেও সেটা শুধরে দিতে হবে। চুপ করবি তুই? শোনো বাবা, তুমি না আজ আমাকে আটকাতে এসো না। আজ যখন আমার মুখ খুলেছে তখন আমি বলবো এই কথা। তুই চুপ কর মঞ্জু। কার কত দূর দৌড় আমার খুব ভালো করে জানা আছে, আর কে কি করতে পারে এই ঘরে সেটা সবাই খুব ভালো বুঝতে পারছে। তুই আর সাফাই গাস না। তোমরা না সবাই মিলে বড্ড বেশি বাড়াবাড়ি করছো এই নতুন বউকে নিয়ে। বিশ্বাস করো, এই খাবারে কিচ্ছু নেই, আমি কিচ্ছু মেশাইনি। তাহলে জোর করে গুগলিকে খাওয়াতে যাচ্ছিল কেন? আমি কি কিছু বুঝি না? ঠিক আছে, তাহলে এই খাবারটা আমি নিজে খেয়ে প্রমাণ করে দিচ্ছি যে এর মধ্যে কিচ্ছু নেই। ঠিকই তো, কিছুই তো মেশানো নেই দেখছি। কি করে সম্ভব? আমার আন্দাজ এত ভুল হলো? দেখলে তো তোমরা, নিজেদের মেয়ের থেকে তোমরা একটা বাইরের মহিলাকে কত বেশি বিশ্বাস করো। আমি তোমাদের সবাইকে বলে দিলাম, হ্যাঁ, এরপর আমার দিকে আর কেউ একটাও আঙ্গুল তুলবে না। সবার সামনে আমি ভুল প্রমাণ হয়ে গেলাম। মঞ্জুষা যদি গুগলির খাবারে কিছু না দেয় তাহলে দিল কে? সোহাগ মা, তুমি একটু বাইরে যাও তো, আমার মিতুলের সাথে কিছু কথা আছে। দেখো মিতুল, তুমি আমার বোনের মতো। বড় দাদা হিসেবে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। আজকের পর থেকে এ বাড়িতে তুমি এত ঘন ঘন আর এসো আপনি না। দেখো, আমার কথাটা তুমি অন্যভাবে নিও না। আমি সোহাগের জন্য, এই সংসারের একটা স্টেবিলিটির জন্য কথাগুলো বলছি। দেখো, ওকে তো বড় হতে দিতে হবে। ও জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আসলে ওর যখন কেউ ছিল না তখন থেকে ওর সাথে আমি আছি, তো তাই। বুঝতে পারছি, কিন্তু ওর জীবনের পরীক্ষাগুলো যদি তুমি দিয়ে দাও তাহলে ও শিখবে কি করে? সোহাগ মনে করে কোনো একটা সমস্যা হলেই তুমি ওকে এসে বাঁচাবে, কিন্তু সমস্যাগুলো তো ওকেই ফেস করতে হবে, ওকেই তার সমাধান করতে হবে। আর সেভাবেই তো একটা মানুষ জীবন থেকে শিক্ষা নেয়, অভিজ্ঞ হয়। এই অভিজ্ঞতা থেকেই তো ভয় হয়। অনেক কিছু তো দেখেছি জীবনে। কিন্তু এখন তো এই সংসারটা সোহাগের, এই বাড়িটা তো ওরও, তাই না? এই বাড়ির মানুষগুলো ভালো হোক মন্দ হোক ওরই তো আত্মীয়। তাদের সাথে মন কষাকষি হলেও ওকেই তো মানিয়ে চলতে হবে। আপনি ঠিকই বলেছেন। মেয়ের মা যখন হয়েছি আমাকে তো এগুলো বুঝতে হবে। তুমি আমায় ভুল বুঝো না মিতুল। আমি জানি তুমি খুব বুদ্ধিমতী, তোমার বিচার বোধও খুব তীক্ষ্ণ। তাই বলছি, সোহাগের সংসার সোহাগের মতো করেই গুছিয়ে নিতে দাও। ওকে একটু একটু করে সব শিখতে দাও। তুমি কিছু করতেও যেও না, কিছু বলতেও যেও না। ও মা, মেয়ের সংসারের ভালো মন্দে মা কথা বলবে না?
তুমি কিছু না বুঝে মাঝখান থেকে কথা বলছো কেন? আমি যখন বলেছি তখন মিতুল এই বাড়িতে আসবে আর ওর মেয়ের বিপদের আঁচ পেলেই আসবে। তুমি যেভাবে ছুটে যেতে মঞ্জুর শ্বশুর বাড়িতে, ও সেভাবে রোজ রোজ এই বাড়িতে আসুক, সংসারে প্রতিদিন অশান্তি হোক, তারপর সংসারটাই ভেঙে যায়। সুব্রতদা, আপনি শান্ত হন। মনোরমাদির ওপর অযথা রাগ করছেন। আমি এমনি এমনি বলছি না মিতুল। এই দেখো না, তোমার চোখের সামনে জলজান্ত উদাহরণ। মেয়েটাকে ভালো করে সংসারই করতে দিল না ওর মা। সবসময় তার মনে হতো তার মেয়েকে নাকি শ্বশুরবাড়িতে অত্যাচার করা হচ্ছে, সেখানে নাকি সে ভালো নেই। আমি বারবার করে বারণ করেছিলাম যে ওকে ওর মতো সামলাতে দাও, ওর মতো সামলাতে দাও। আমার একটা কথা শুনলো না, বারবার করে হানা দিত শ্বশুরবাড়িতে, শেষে মেয়ের সংসারটাকে ভেঙে ছাড়লো। কি সব আজে বাজে কথা বলছো তুমি? কেন এখন কথাটা শুনতে খারাপ লাগছে? তুমি কি ওখানে ইন্টারফেয়ার না করলে, মঞ্জু তোমার সাপোর্ট না পেলে এই পরিণতি হতো না। তোমার ওই চিন্তাই সবার দুশ্চিন্তার কারণ হয়েছিল। মঞ্জু যদি কোনো নতুন জায়গায় গিয়ে মানিয়ে নিতে না পারে, ওর যদি অসুবিধা হয়, তাহলে মা হয়ে দেখতে যাওয়াটা কি খুব দোষের বলো তো মিতুল? মা হয়ে মেয়ের জন্য চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। একদম হওয়া উচিত। সন্তান সম্পূর্ণ নতুন জায়গায় গিয়ে পড়লে চিন্তা তো হবেই তার জন্য, এটাই তো স্বাভাবিক। আমি বলছি না মিতু তুমি বা মনোরমা ভুল, কিন্তু সেটারও তো একটা লিমিট আছে। মাথায় রাখতে হবে তাকে তার মতো করে ভালো থাকতে দেওয়াটা প্রতিটা বাবা মায়ের কাজ, একটা কর্তব্য। তাকে তো বড় হতে দিতে হবে, নইলে তো সে প্রফেশনাল লাইফ, সাংসারিক লাইফ কোনোটাতেই এগোতে পারবে না। কোনোদিন তো শিখবেই না বাবা মায়ের দায়িত্ব কি হতে পারে, কিভাবে সংসার সামলাতে হয়। তার নিজের অভিজ্ঞতার খাতার সমস্ত পাতা কিন্তু খালি থেকে যাবে, আর তাকে শেষ জীবন পর্যন্ত তার সেই বুড়ো বাবা মার ভরসাতেই থাকতে হবে। সুব্রতদা যে ভয়ের জায়গা থেকে বলছে, আমিও চাই না কুকলির সেই পরিণতি হোক। কোনো বাবা মাই চাইবে না, কিন্তু কুকলি কি পারবে? ওকে তো বড় হতেই হবে। চিরকাল তো আমরা সাথে থাকবো না। বলে বাবা, তুমি মেয়েটার সাথে দেখো, তুমি দেখে রেখো ওকে। তোমার ভরসাতেই রেখে গেলাম। এটা কি করলে তুমি? কি করলে এটা? সবকিছু ঢাক পিটিয়ে না বললে তোমার হচ্ছিল না, তাই না? কেন করলে এটা তুমি বলো? হ্যাঁ দরকার ছিল, তাই ওকে বলেছি। হ্যাঁ, তুমি ওই করো। মিতুলকে এই কথাগুলো কেন বলতে গেলে তুমি? আর তুমি যে ওকে এই কথাগুলো বলবে, একবার আমার সঙ্গে কথা বলো তো সেই নিয়ে। নিজের থেকে কিছু একটা বলে দিলেই হলো, তাই না? মিতুল এই বাড়িতে আসবে না, সোহাগ ওই বাড়িতে যাবে না, তাহলে জিনিসপত্র আসবে। সব কিছুতে মাতব্বরি তোমার। সারাটা জীবন জ্বালিয়ে খেলে, এখন মিতুল কি ভাবলো কে জানে। সুব্রত বাবু একদম ঠিক করেছেন। মিতুল, আমি তোমাকে এই কারণেই বারণ করতাম, তুমি তো আমার কোনো কথা শুনতে না। তোমাকে বারবার বুঝিয়েছি, কিন্তু না। আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমি নিজের মনকে মানাতে পারছি না। ওই বাড়িতে গুগলি ভালো থাকবে কিনা আমি তো এই ব্যাপারে এখনো নিশ্চিত নই। মিতুল প্লিজ প্লিজ, তুমি ওই ব্যাপারটা এখন প্লিজ মাথা থেকে সরাও। তুমি একটা কথা কিছুতেই বুঝতে পারো না মিতুল, পাখির ছানাকেও না যতদিন না খাওয়াটা বন্ধ করাচ্ছে, পাখির ছানা নিজেও খেতে শেখে না, বাইরে গিয়ে উঠতেও পারে না। তুমি গুগলিকে প্রত্যেকটা বিষয়ে গাইড করাটা বন্ধ করো, বারবার বলেছি তোমাকে, কিন্তু না। তুমি কেন বুঝতে পারছো না? ওই বাড়িতে মনোরমাদি আছেন, যদি কোনো প্রবলেম হয় উনি বোঝাবেন, উনি শিখিয়ে দেবেন, সংসার করাটা উনি শিখিয়ে দেবেন। তোমাকে বারবার ইন্টারফেয়ার করতে হবে না, বোঝো প্লিজ।
সব বন্ধ করে দিল, সব ঘেটে দিল, সব তছনছ করে দিল এই লোকটা। নিজের সততা জাহির করতে গিয়ে আমার সমস্ত কিছু ঘেটে দিল। নিজে তো কোনোদিন কিছু দিতে পারলো না আমাকে, এখন যখন অন্য পথ থেকে আসছে সেখানেও বাধা দিচ্ছে। এখন বলছে মিতুল এই বাড়িতে আসবে না, সোহাগ ওই বাড়িতে যাবে না। তাহলে জিনিসপত্র আসবে কি করে? সমস্ত কিছু ঘেটে দিল, গয়নাগুলোকে সব ফেরত পাঠিয়ে দিল। এখন ওই বাড়ি থেকে জিনিসপত্র আসার রাস্তাও বন্ধ হয়ে গেল। কি করি? আমার সমস্ত সাজানো ঘুঁটি তছনছ করে দিচ্ছে এই লোকটা। আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, বাধ্য করছে আমাকে খারাপ হতে। আমি কি করব? আমি বাধ্য হচ্ছি খারাপ হতে। কয়েকটা তুলে রেখেছি, সময় মতো কাল পৌঁছে দেব। মিতুল, কি করছো? তালের বড়া তুলে রাখলাম। কার জন্য? গুগলির জন্য। মেয়েটা এত খেতে ভালোবাসে, আর যদি ও বাড়িতে থাকতো তাহলে কড়াই থেকে নেমে এদিকে নিয়েই আসতে দিত না। তার আগেই দেখতে ভাই বোনে সবটা শেষ করে দিয়েছে। কি হচ্ছে কি মিতুল? তোমায় আমি এত করে বারণ করছি তবুও তুমি। গুগলি খেতে খুব ভালোবাসে ইন্দ্রবাবু। ও যদি না খায় তাহলে এই তালের বড়া একটাও আমার গলা দিয়ে নামবে না। কাল সময় মতো আমি পৌঁছে দেব। না, আমি তোমাকে কি বলেছি? তুমি কোনোভাবে যোগাযোগ করবে না ওর সাথে, ফোনেও না। খাবার তো দূরের কথা। ঠিক আছে, সে আমি না হয় করবো না, কিন্তু তুমি তো যেতেই পারো। কে? আমি? কেউ যাবে না। তোমাকে যে কারণে পাঠাচ্ছি না, আমিও সেই কারণেই যাব না। মিতুল, দয়া করে একটু বোঝো। তোমার গুগলি যদি কিছু খেতে ইচ্ছা করে, মনোনদী আছে, উনি বানিয়ে দেবেন। এখন ওনার নেই, তোমার একার নয়। এই বাড়িতে যেন কোনো রকম কোনো খাবার না যাবে বাড়িতে। সোহাগ মা, স্নান তো হয়ে গেছে, চলে এসো, এবার খাবারটা খেয়ে নেবে। মা আপনি আবার নিয়ে আসতে গেলেন কেন? আমি তো যাচ্ছিলাম একটু পরেই খেতে। এই একটু পরে করেই শরীরটা খারাপ হয়। খাবার পরেই তোমার ওষুধ আছে, সঞ্চয়ন আমাকে সব ওষুধ বুঝিয়ে দিয়েছে। বসো তো। এইটুকু বয়সে শরীর খারাপ হলে আমার মতো বয়সে কি করবে তুমি? মা আপনারা আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছেন। আমি মানছি আমার একটু হজমের সমস্যা হয়েছে, কিন্তু একদিনেই ঠিক হয়ে যাবে। মা আপনাকে ধরে থাকতে হবে না, আপনি আমাকে দিন। না, একদম না। ওই ক্রিম মাখা হাতে আবার তুমি খাবারে হাত দেবে, আবার তো শরীর খারাপ করবে। দরকার নেই। না মা, আমি ধুয়ে আসতাম, আমি ধুয়ে আসছি। কোথাও যেতে হবে না, চুপ করে বসো তো, আমি খাইয়ে দিচ্ছি। মা আমি খেয়ে নেব, কোনো অসুবিধা হবে না। থাক, এত লজ্জা করার কিছু নেই। বাড়িতে মিতুল মা খাইয়ে দিত তো, এখানে তো আমিও আর একটা মা, আমি খাইয়ে দিলে কি অসুবিধা? হ্যাঁ, আপনিও তো মা। কি হলো? শরীর খারাপ করছে নাকি? মা, সোহাগকে কিন্তু তুমি ওষুধগুলো খাইয়ে দিও, হ্যাঁ, যেগুলো বলেছি। আমি নিজে চেম্বারে যাচ্ছি। আমি দিয়েছি সকালে ওষুধ। কি হলো? কি আবার শরীর খারাপ করছে? দেখি সরো। তুমি সকালে ওষুধ খাইনি? হ্যাঁ, আমি নিজের হাতে দিয়েছি তো। কি হচ্ছে সোহাগ? শ্বাসকষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরকম কি মাথা ঘুরছে? সোহাগ, সোহাগ, সোহাগ। মিতুল, আমি বেরোচ্ছি। বেরোচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ফুটছে। দেখে কাজ করবে তো। কি হলো? এমন কেন হলো?
ঠাকুরের ফুলের থালা এভাবে পড়ে গেল? এটা কি কোনো বিপদের লক্ষণ? গুগলি, গুগলি ঠিক আছে তো? ওর কোনো বিপদ হয়নি তো? এক্ষুনি আমাকে একটা ফোন করতে হবে। না একবার একটু ফোন করতে। না, তুমি ফোন করবে না। কি বলছো বলো তো তুমি এসব? আমি ওর বাড়িতে না গেলেও একবার ফোন করে তো খোঁজ খবর নিতে পারি, মেয়েটা কোনো বিপদে পড়েছে কিনা জানতে পারি না? মিতুল প্লিজ এরকম করো না। তুমি মেয়েটাকে সবসময় দুশ্চিন্তা করছো বলে তুমি বারবার এই এক কথা বলে যাচ্ছ। তুমি কেন বুঝতে চাইছো না? মেয়েটা শুধুমাত্র আমাদের মেয়ে নয়, ওই বাড়ির বউ। আমি তোমার সব কথা মেনে নেব, আমাকে একবার শুধু গুগলির সঙ্গে কথা বলতে দাও। না, তুমি কথা বলবে না। তো নিজেকে এখন কন্ট্রোল করতে হবে। আমাকে ছুঁয়ে কথা দাও, তুমি গুগলিকে ফোন করবে না, কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে না। কথা দাও। কি বলছো তুমি এসব? দেখো, তুমি বোধহয় প্র্যাকটিক্যালি ভাবতে পারছো না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এর পরিণাম কি হবে। তাই বলছি, তুমি আমায় কথা দাও। ভোলে বাবা, তুমি আমাকে কোন দোটানায় ফেললে? একদিকে মেয়ের জীবন আর একদিকে ইন্দ্রবাবু। কি হলো মিতুল, চুপ করে আছো কেন? বলো, তুমি আর গুগলির সংসারে ঢুকতে যাবে না? কোনো ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করবে না? বলো, কোনোভাবে ফোন করবে না, কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে না? তুমি বলো। মানে মিতুল, তুমি বুঝতে পারছো না, তুমি কিন্তু গুগলির ওপর থেকে কোনোদিন রাশ ছাড়তে পারবে না। দেখো মিতুল, এটা মানতেই হবে, আমরা কিন্তু চিরকাল থাকবো না। চিরকাল গুগলিকে আমরা আগলে রাখতে পারবো না, ভবিষ্যতে কথা ভেবে। তুমি প্লিজ প্লিজ আমার কথা শোনো। ঠিক আছে, গুগলির ভালোর জন্য যদি সেটাই করতে হয় তাহলে আমি তাই করব। আর কোনোদিনও আমি গুগলির সঙ্গে যোগাযোগ রাখবো না। ওকে নিজের মতো করে লড়াই করে নিয়ে বেরো হতে দেব। ভোলে বাবা, মেয়েটার যেন কোনো বিপদ না হয়। তুমি আমার মেয়েটাকে সব বিপদ থেকে রক্ষা করো, আগলে রেখো আমার গুগলিকে। আচ্ছা মা, বলছি ওষুধগুলো তো সময় মতোই খেয়েছিল তাই না? হ্যাঁ সঞ্চয়ন, সবকটাই তো খেয়েছিল। খাবারের কোনো অনিয়ম হয়নি, তাও কেন এরকম হচ্ছে বলো তো? এবারে এটার একটা শেষ হওয়া দরকার। আমি এক্ষুনি যাবো, এক্ষুনি জানাবো। এই কাকে ফোন করছিস? কি জানাবি? ডাক্তারকে ফোন করছিস? ডাক্তারকে? কেন রে, বাড়ির ডাক্তারকে ফোন করার দরকারটা কি আছে? সঞ্জয় তো বাড়িতে রয়েছে, ও ওর বউয়ের চিকিৎসা খুব ভালো মতোই করতে পারবে। তোর আবার আগ বাড়িয়ে ফোন করার দরকার কি হলো? কোন ডাক্তারকে ফোন করছিলিস তুই? ডাক্তারকে না, আমি মিতুলকে ফোন করছিলাম। মিতুলকে? কেন মিতুলকে ফোন করছিলিস কেন? আর তুই আমাকে না জিজ্ঞাসা করে আমার ছেলের শ্বশুর বাড়িতে কোন সাহসে ফোন করছিলিস? এখন মিতুলকে ফোন করে তুই কি কথা তাড়াতাড়ি করবি বল? তোমরা সোহাগের বাড়ির লোককে জানাবে না সোহাগের এই অবস্থার কথা? সোহাগের সামান্য একটা শরীর খারাপ হয়েছে, সেটা আবার জানানোর কি আছে? দুদিন ওষুধ খেলেই সেরে যাবে। আর তোর দাদা বলে দিয়েছে কথায় কথায় ওদের বাবার বাড়িতে ফোন করে সবকিছু না জানাতে। সেটা নয় না জানালাম দিদি, কিন্তু সোহাগের বাড়ির লোকেরও তো এটা জানা দরকার যে এই বাড়িতে এর আগের একটা বউয়ের ঠিক এই রকমই শরীর খারাপ হয়েছিল। একবার বিছানায় পড়ে যাওয়ার পর সে আর বিছানা থেকে উঠতে পারেনি। মানে তুমি কি বলতে চাইছো কাকিমণি? সোহাগের কেন ওরকম হবে? এর আগের বার আমি ধরতে পারিনি, আমি ব্যর্থ হয়েছি। তার মানে তো এই নয় যে এবারেও আমি এবারে এরকম কিছু হতে দেব না। আমিও চাই যাতে সোহাগের কিচ্ছু না হয় সঞ্চয়ন, কিন্তু কিন্তু সেই এক শরীর খারাপ, এক সমস্ত কিছু
আমার খুব ভয় করছে সঞ্চয়। একই রকম মানে? এই ছোটর মুখের দোষেই সব যাবে। ওকে এখন এই ঘর থেকে বার করতে হবে।